আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আবারও সেই ওয়াকার এই মুহূর্তে দেশের আ দুষ্ট চক্রের মূল যিনি কেন্দ্রবিন্দুতে আছেন, যার পরামর্শে দেশের আ ইউনূস সরকারকে একটা বাজে পরিস্থিতিতে ফেলা এবং বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য হিসেবে পরিণত করার জন্য যা করা প্রয়োজন সবকিছুই ক্যান্টনমেন্টে বসে করছেন এবং ওয়াকারের সাথে হাত মিলিয়েছেন বেশ কিছু জেনারেল এবং সিনিয়র অফিসাররা। আমরা প্রথমেই চলে যাচ্ছি কর্নেল মুস্তাফিজ আপনার কাছে। আপনি এই বিষয়গুলো জানেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি মূলত এই খবরটি জানিয়েছেন আমাকে। তো আমরা জানতে চাই যে কি হচ্ছে আসলে হঠাৎ করে খালেদা জিয়ার এই সরি বদমাশ মহিলার নামও মুখে আসে না। সে খালি শেখ হাসিনা বলতে গেলে খালেদা জিয়া চলে আসে। তো শেখ হাসিনার খালাতো ভাই, ফুফাতো ভাই আ আ তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে গতকালকে। তো হঠাৎ করেই শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের মতো এই ধরনের অফিসারদেরকে ওয়াকার কাছে টানছে এর কারণ কি? আসসালামু আলাইকুম। এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই জেনারেল ওয়াকার কোনো কিছুতে ব্যাক ফুটিং এ থাকে তখন ওই শেখ হাসিনা রেজিমের মতো এক পার্টিকে তারা নিয়ে আসে হচ্ছে তাকে আবার সামনের লাইমলাইটে নিয়ে আসার জন্য। এটা ন্যাক্কারজনক যেটা দেখলাম গতকালকে দেখলাম যে সার্জিস আলম পোস্ট দিয়েছে জেনারেল ওয়াকারের কি কাজ করেছে। আম আ জুলাই অভ্যুত্থানের যাদের সিএমএইচে ভর্তি করেছে তাদেরকে কিভাবে সহায়তা করেছে এবং এর সাথে একটা সমসাময়িক তুলনাও করেছে যে কোনো অ্যাডভাইজার এর কাছে যায়নি। এটা বোঝাই যাচ্ছে যে নির্লজ্জভাবে আ তাকে হাইলাইট করার চেষ্টা করতেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে আমি আমার প্রতিটা শোতে আমার নিজস্ব লাইভে একটা জিনিস বারবার বলে আসছি যে, বাংলাদেশে এখন যে সমস্যাগুলো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক যত কিছু আছে সবকিছুর এট লিস্ট 60% অফ হয়ে যেত যদি জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া হতো। এর কারণটা কি? এখন পর্যন্ত যত কিছু আছে সবকিছুর পিছনেই কর্নেল সরি এই জেনারেল ওয়াকার তার যে অরিজিনাল প্ল্যান আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনারা তো খুব খুশি যে পুলিশের আইজিপি কে জেলে ভরা হয়েছে তাকে নিয়ে তাকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে এবং তাকে সে রাজসাক্ষী হয়েছে অথবা দেখেন যে এই আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা ছিল যেমন আমরা সেনাবাহিনী গুলি করেছে স্পষ্ট দেখেছি কিন্তু তার সেনা প্রধান তাকে কি আমরা অ্যারেস্ট করেছি? নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান হেলিকপ্টার থেকে গুলি করেছে বা আর্মি এভিয়েশনের যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে, তাদের কি করেছি? তাদের কিন্তু আমরা করিনি। আ সো এইখানে আপনি দেখেন যে জেনারেল ওয়াকারের প্ল্যান কি? আওয়ামী লীগ আমলের যারা ছিল তাদেরকে মনে করেন একটা সিচুয়েশন যদি হয়, সিচুয়েশন মানে কি আমরা যে বারবার শুনি আপা চলে আসবে, এরা চলে আসবে। কিছুদিন পরে হাইপ উঠে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করতে। তখন আওয়ামী লীগের ইয়ার মধ্যে একটা খুশির বন্যা বয়ে যায়। ইন্ডিয়ান মিডিয়া গুলোতে হাইলাইট করা শুরু করে। এটা তো স্পষ্ট বোঝা যায় যে জেনারেল ওয়াকার কাদের প্ল্যানে কাজ করছে। এই যে দেখেন আ ঢাকাকে একটা ক্রাইসিস সিচুয়েশন যদি হয়, ঢাকাকে কন্ট্রোল করার জন্য কে থাকবে? 9 ডিবির জিওসি ইস ভেরি ইম্পোর্টেন্ট। কার লোক? সেই শেখ হাসিনা বলে। ডিজি, বিজিবি সেই একই লোক যে যার আদেশে কর্নেল রেদওয়ান পাবলিকের দিকে গুলি করেছিল। এই যে তার যে লোকগুলো আছে এবং ঢাকার যে কমান্ডার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে। ইভেন আনফরচুনেটলি যেটা আমি অনেকদিন ধরে আশা করতেছিলাম যে ডিজিএফআই, এনএসআই এই দুটাকে সরকার যেহেতু এটা সরকারের অধীনে তাদের কন্ট্রোলে আনবে। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে দেখতেছি তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোলে এখন পর্যন্ত আনতে পারে নাই। এবং এইটার ডিভাইস হিসাবে এই যে লাস্ট যে আ প্রমোশন বোর্ড যেটা হয়েছে এর মধ্যে একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ব্রিগেডিয়ার কর্নেল আহসান যে কিনা এখন বর্তমানে আছে রংপুর ক্যান্ট পাবলিকের প্রিন্সিপাল তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হচ্ছে। তার আমলনামা কি? সে হচ্ছে বেসিক্যালি আ লে আ আ জেনারেল ওয়াকারের শ্যালক এবং জেনারেল মুস্তাফিজের ভাগিনা সম্ভবত। সো এই সূত্রে এই অফিসারকে আ আমি নিজে যখন প্যারা কমান্ডোর অধিনায়ক ছিলাম, তখন একবার হঠাৎ করে শুনতে পারলাম যে আ এসএসএফ একটা কনফারেন্স হয়েছে। কনফারেন্সের মধ্যে ডিসিশন হয়েছে যে ঢাকার ৩ টা সিও প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এদেরকে আওয়ামী লীগের আপনার লোক হইতে হবে। সিকিউরিটি ক্লিয়ারেন্স হলে হইতে হবে না। মানে হচ্ছে আই এম গোইং টু বি আউট যেহেতু আমি সিও প্যারা কমান্ডো ছিলাম। এই কথা শোনার ১ সপ্তাহের মধ্যে আমার পোস্টিং চলে আসছে মিশনে, ইউএন মিশনে। আমি যেখানে ২ টা মিশন করছি বেশি দিন হয় নাই। আমাকে 3rd মিশনে কারণ আমি তো কোনো ঘাপলা করি নাই তাড়াতাড়ি সরায় দেওয়ার জন্য।
এখন এরকম একটা পরিস্থিতিতে আপনা লোক, এই হচ্ছে আওয়ামী লীগের আপনা লোক, এই আহসানকে ডিজিএফআই র্যাব দুটাতেই প্যারালালি বিএনপিকে সাইজ করার জন্য, প্লাস হচ্ছে 2018 এবং 24-এর নির্বাচনে সে খুব মানে প্রথমটা হচ্ছে জেনারেল আবিদিন, তারপরটা জেনারেল আকবরের আন্ডারে আমরা সবাই জানি যে মেজর জেনারেল আবিদিনকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়েছিল এই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য। এই টাকার একটা অংশ ডিস্ট্রিবিউশন করেছে হচ্ছে এই আহসান, এবং এর মাধ্যমেই পরবর্তীতে এই মেজর জেনারেল আহসান কিন্তু ওই টাকার একটা অংশ নিয়ে চলে গেছে। এই লোকের যেরকম টাকা পয়সা নিয়ে সমস্যা আছে, তার দ্বারা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা গ্রাউন্ডে ছিল, তারা নির্যাতিত হয়েছে। শুধু তাই না, এই আমরা যে জানি যে বিচারপতি সিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে প্রেসার দেওয়ার জন্য এই আহসানের মাধ্যমে তার নিকটাত্মীয়দেরকে এনে টর্চার করে তাদেরকে ইয়া করা হয়েছে, এবং একেই দেওয়া হয়েছে হচ্ছে এখন ব্রিগেডিয়ার জেনারেল প্রমোশন দেওয়া হয়েছে। প্রথমে তারা যখন খুব ভালোভাবে, এটা কেমনে হইলো আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আমি কিছু খোঁজ খবর নিয়ে যেটা জানলাম, প্রথমে ও যেহেতু একটা হাইলাইটের মধ্যে ছিল, সবাই তাকে চিনে, তাকে দূরে রংপুরে পাঠাই দিচ্ছে। সো এখন সিচুয়েশন নর্মাল হয়েছে, এখন তাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হয়েছে। তার এইম একটাই যে তাদেরকে ফিউচারে যদি কোনো সিচুয়েশন হয় তাহলে তাদেরকে কাজে লাগানো হবে। আমি আরো কয়েকটা অফিসারের নাম বলি, শুধু এইটা না। একটা হচ্ছে মেজর ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আছে, ডিজিএফআই তে ছিল, যারা সাইফুলের সাথে ছিল, তারপর জেনারেল আকবরের সাথে ছিল, 46 ব্রিগেডে দায়িত্ব পালন করছে, তাকে প্রমোশন দেওয়া হয়েছে। দেন আছে হচ্ছে একটা আহসানুল কবির, একটা নাম শুনেছেন, লেফটেন্যান্ট কর্নেল ছিল, বর্তমানে তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে। এই আহসান কবির অ্যাকচুয়ালি মানে ভুল একটা পরিচয় দিয়ে আমার সাথে ইয়া করে আমাকে সবসময় ডিজিএফআই ইনফরমেশন দিত, পিনাকি দাদাকে দিত। পরবর্তী আমি বলে দিলাম যে এটা একটা ভুয়া জিনিস, এবং সে গিয়ে ধরাটা খাইছে কি হবে, সে ক্যারেট কলেজ ক্লাবে বলছে যে আমাকে মোটামুটি সে ক্যাপচার করে ফেলছে, আমাকে মোটামুটি ডিরিল করে ফেলছে। সো এই একজন আছে। তারপরে হচ্ছে আরেকজন আছে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক, 43 লং কোর্সের, হাসিনার আমলে র্যাব এবং র্যাব 14-তে কাজ করেছে। লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার একজন আছে, 42 লং কোর্সে, র্যাব হেডকোয়ার্টারে কাজ করেছে। লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুস্তাফিজুর রহমান, আনফরচুনেটলি হি ইজ এ কমান্ডো অফিসার, তার ওয়াইফও ছিল ডিজিএফআই তে। এরকম আরো অনেক আছে, বিস্তারিত আমরা হয়তো আরো সবকিছু লিস্ট পাবো কে কোথায় ছিল। অ্যাকচুয়ালি মাত্র প্রমোশনের ইয়াটা বের হচ্ছে। এর মেইন এইম হচ্ছে, দেখেন এইটার পাশাপাশি যদি আপনি দেখেন যে এই গত 15-16 বছরে যে সমস্ত অফিসাররা নিগৃহীত হয়েছে, তাদের প্যারালেলি যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ আছে, আমার ফ্রেন্ড পুলিশে যে আছে সে অলরেডি 2টা প্রমোশন পেয়ে চলে গেছে। আর আমাদের যারা এখানে আছে তাদেরকে এখন পর্যন্ত শুধু আশার বাণী শোনাচ্ছে, এবং তাদেরকে নিগৃহীত মানে কি, তাদেরকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ডিজিএফআই এর মাধ্যমে ডেকে এনে তাদেরকে একটা ডিল সাইন করানোর চেষ্টা করতেছে। এই ডিলটা করলেই তোমাকে সবকিছু দিয়ে দিব। আপনি দেখেন এখন পর্যন্ত সামান্য কিছু অফিসারকে ফুল রাইট দিয়েছে। আমরা সবাই জানি লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারের মতো লোক, যিনি ডাবল বীর প্রতীক পাওয়া, তাকে কিন্তু এখনো ওই চেষ্টা করা হচ্ছে লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সাথে একটা কেওয়াস লাগানোর জন্য। এই যে আপনার কয়েকদিন আগে শুনেছেন লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার, তার সম্বন্ধে, তার সাথে আমি অ্যাকচুয়ালি সে আগস্টের আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল, তার সাথে আমার রীতিমতো সবসময় যোগাযোগ থাকতো। বাট আমি যখন শুনেছি তাকে ডিজিএফআই ডেকেছে, আমি তাকে সরাসরি প্রশ্ন করেছি, এই তোমাকে ডিজিএফআই কেন? স্যার ও তো, উনি তো আমার প্লাটুন কমান্ডার হন বিএমএ তে, আমাকে ডেকেছিলেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য, ভালো খোঁজ খবর নেওয়ার জন্য। আমি কোনো, তুমি কোনো ডিলে যাও নাই তো? তখন আমার সন্দেহ হয়েছে যখন। বাট ইফতেখারের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সে ডিজিএফআই তাকে ডেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে হাসান নাসির স্যারের, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সম্বন্ধে নেগেটিভ কথা বলার জন্য, কিন্তু সে কিন্তু তাকে বিক্রি করে নাই। তার ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, ইয়া ছিল। একে যখন কোনোভাবেই করতে পারতেছে না, তখনই কিন্তু এই যে ডাকাতির মামলাটা সাজানো হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু মেইনলি করেছে হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট, তার মানে হচ্ছে কন্ট্রোল বাই ব্রিগেডিয়ার নামটা জানো কি, সেলিম আজাদ, ব্রিগেডিয়ার সেলিম আজাদ, এবং একজন ডাইরেক্টর ব্রিগেডিয়ার সাজ্জাদ ডিজিএফআই। এই সাজ্জাদ আবার 24 লং করছে। সাজ্জাদ আমার কয়েকদিন আগে একটা লাইভের মধ্যে দেখা গেছে আমার কোর্সমেট 24 সেও আওয়ামী লীগ, বাট এটার সাথে সে জড়িত না, সে অলরেডি রিটায়ার্ড।
এই দুজন মিলে তাকে এই ডাকাতির মামলাটা সাজানো হচ্ছে। টার্গেট হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। কি কারণে? কারণ ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির 5ই আগস্টে ঘটনার পরে মায়ের ডাকের যারা গুম খুনে জড়িত পুরা ফ্যামিলি গুলোকে নিয়ে উনি ডিজিএফআই এর কচুক্ষেতের সামনে গিয়ে আন্দোলন করে কিন্তু এই যারা গুম খুন ছিল তাদেরকে বের করছে। আদারওয়াইজ কিন্তু তারা সবাই বের হইতে পারতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সো এখন মেইন এম হচ্ছে যারাই এই সরকারের পক্ষে বিপক্ষে কথা বলবে তাদেরকে হেনস্থা করা। আপনি একটা জিনিস দেখেন, আমরা সবাই প্রচার করা হয় যে যখন গণভবনে যায় বা প্রেসিডেন্ট ভবনে যায় জেনারেল ওয়াকার, তিনি নামাজের নেতৃত্ব দেন, ইমামতি করেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু তার আন্ডারে যে সমস্ত ডিজিএফআই এর লোকজন আছে তারাই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এবং এর সাথে আপনি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার তানভীরের মিসেসকে দেখেছেন, যিনি ভারতের এগেনস্টে কথা বলেছেন 25শে ফেব্রুয়ারির যে ওখানে উনি যখন ছিলেন ওখানে ভারতে হিন্দি ভাষায় কথা বলতেছে, এটা বলার পরবর্তীতে তার পরিবারের উপরে পুরা খড়গ নেমে আসছে। এবং বর্তমানে হাসান নাসির স্যার, এবং আমি এটা নিয়ে কয়েকটা লাইভ এবং পোস্ট করছি, প্রত্যেকটার মধ্যে এই ডিজিএফ এর যে সিগনেচার বট কমেন্ট যারা আছে এরা এসে এই হাসান নাসির স্যার এবং তানভীর ভাবির ছবি একসাথে করে খারাপ কমেন্ট দিচ্ছে। আপনি এখন একটা জিনিস দেখেন যে জেনারেল ওয়াকারকে সেই তাহাজ্জুদ পড়া, নামাজ ইমামতি করা এবং ছোটবেলা থেকেই তার কোর্সপেটটা বলতেছে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া, ওই ক্যাটাগরিতে ফেললে হবে না। সে অলরেডি এভিল, অলরেডি ধাপে প্রথম থেকেই জেনারেল ওয়াকারের জিনিসটা আমরা বলে আসছি, কিন্তু প্রতিটা ধাপে উনি প্রমাণ করেছেন। সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুতেই বলে আসছেন যে উনিই হচ্ছে সেই নাটের গুরু। যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে এবং সে যখনই একটু বিপদে পড়তেছে তখনই এই তার কেনা মিডিয়া, তার কেনা বট এবং বর্তমানে যারা অথেন্টিক লোক লাইক সার্জিস এখন তার পক্ষে পড়ে দিচ্ছে। হ্যাঁ, সে বেঁচে চিকিৎসা পাচ্ছে, এটাতে কোনো ভুল তথ্য সে দেয় নাই, কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তাকে একটা মহাপুরুষ বানানোর চেষ্টা করতেছে অন দ্য প্রেজেন্ট কনটেক্সট, হোয়ার সে দেশটাকে একটা এনার্জির মধ্যে নিয়ে গেছে। এখন পর্যন্ত যতগুলো ক্রাইসিস হয়েছে, আমি একটা জিনিস বলতে পারি ইলিয়াস ভাই, আমি 28 বছর চাকরি করেছি, এর মধ্যে নাম্বার অফ টাইম এসব তো ইনহেড অফ সিভিল পাওয়ারে কাজ করেছি, আমি জীবনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার না পাইলেও আমরা যখন মাঠে নেমেছি পাবলিক আমাদেরকে রেসপেক্ট করেছে। যারা গন্ডগোল পাকানোর ছিল তারা 100 হাত দূরে চলে গেছে। কিন্তু বর্তমানে আপনি দেখেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পাবলিক সেনাবাহিনীর সম্বন্ধে আমি কেন বলতেছি, আমাকে অনেকে বলে যে কেন আপনি বারবার, সবাই তো বলে না সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমি বলি, কারণ আমি যে সেনাবাহিনীতে ঢুকেছিলাম সেই সেনাবাহিনীর একটা রেসপেক্ট ছিল, পাবলিক আমাদেরকে রেসপেক্ট করতো। এটা ছিল ইটস লাইক ওল্ড নাইটহুড, যখন তাদেরকে বলা হইতো যে তোমার মৃত্যুর সামনে আসলেও তুমি কখনো মিথ্যা কথা বলবো না। এখন আমি দেখতেছি আমার সেই সাথীওয়ালা ভাইরা গুম করতেছে, আমার সাথীওয়ালা ভাইরা যেটা জানতাম যে তাদের কাছে যদি আপনি কোটি টাকা রেখে যান ইনশাল্লাহ সেফ থাকবে, আর্মির সাথে ওই ইন্টিগ্রিটিটা ছিল, এখন তারা এদের সাথে মিলে কোটি টাকা বিদেশে পাচার করতেছে। এই আমার কোর্সমেট যে জিয়াউল হাসান, সেও যখন বিদেশে যখন তাকে ধরা হয় তার বাসা থেকে 2 ট্রাক ফরেন কারেন্সি পাওয়া গেছে। সো এই সমস্ত জায়গায় তারা অ্যাকচুয়ালি এখন পৌঁছে গেছে। এই সমস্ত জায়গা থেকে আনতে হলে আমাদেরকে অরিজিনাল বাংলাদেশ আর্মির যে মোটিভেশনটা আছে ওইটাতে আনতে হলে আপনি একটা জিনিস আরো খেয়াল করে দেখেন, লেফটেন্যান্ট জেনারেল শাহিন অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ আদান প্রদান হচ্ছে, এটা ওয়াকার জেনে শুধু তাকে ডেকে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করেছে। কারণ জেনারেল ওয়াকারও রয়ের এজেন্ট, জেনারেল শাহিনও রয়ের এজেন্ট, সে কে কাকে করবে, কারণ তাদের তো বসের কথা মানতে হবে। সো এখন বাংলাদেশে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করার টাইম আসছে যে বাংলাদেশের যত ক্রাইসিস হচ্ছে সবকিছুর মূলে হচ্ছে জেনারেল ওয়াকার। আমি গ্রাউন্ড লেভেলে লেফটেন্যান্ট ক্যাপ্টেনের সাথে কথা বলেছি, তারা বলেছে আমরা আওয়ামী লীগের লোকজনের কাছে অস্ত্র আছে জানার পরেও আমাদেরকে অপারেশন করতে দেয় না। সো এই সমস্যাটা সমাধান হবে যদি জেনারেল ওয়াকার এবং শুধু আইজিপি মামুনকে ইয়া করলে হবে না, যারা সেদিন অস্ত্র ধরেছিল এবং কারা অস্ত্র ধরেছিল আমরা দেখেছি, ইউএন এর রিপোর্ট থেকে আমরা দেখেছি। ইভেন রিসেন্টলি আল জাজিরার যতগুলো আছে সবকিছুতে একটাই ইন্ডিকেট করে, সেটা হচ্ছে মিলিটারি এবং আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি জড়িত ছিল। তো যারা জড়িত ছিল, যাদের আন্ডারে থেকে ফায়ার করেছে, শুধু আইজিপি মামুনকেই এখানে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিলে হবে না। এখানে মিলিটারি লিডারশিপ প্লাস আইন শৃঙ্খলা বাহিনী যাদের আন্ডারে সৈনিকরা গুলি করেছে, অফিসাররা গুলি করেছে, তাদের সবাইকে